বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। 10 জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন এমন সতর্ক বার্তা দিয়েছেন। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদ নেই। তবে বৈঠকের একাধিক সূত্র বলছে, সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 35 বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, গত বছর জুলাই আন্দোলনে 17টি কারাগার থেকে সাজাপ্রাপ্ত 79 জন জঙ্গি পালিয়ে গেছে। গত 11 মাসে 300-এর বেশি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর নিষিদ্ধ ঘোষিত 4টি সংগঠনের বেশ কিছু সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে। এসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে জঙ্গি দমনে বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল পুলিশের বিশেষ 2টি ইউনিট। সে ইউনিটগুলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অকেজো হয়ে পড়ে আছে। এ নিয়েও দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ। এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে সবচেয়ে ভয়াবহ হামলা হয়। সেখানে থাকা জঙ্গি সহ 826 জন বন্দী পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র, পুড়িয়ে দেওয়া হয় 29,000 নথি। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো 145 জন পলাতক আছে। উদ্ধার হয়নি 65টি অস্ত্র। হামলার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বন্দীদের আশপাশের জেলায় রাখতে হয়েছে। কিছুদিন পর কারাগার মেরামত করে তাদের আবার ফিরিয়ে আনা হয়। গত বছরের 17 সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত 17টি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, সাতক্ষীরা, শেরপুর, কুষ্টিয়া ও নরসিংদী কারাগার থেকে 2000-এর বেশি বন্দী পালিয়ে যান। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ছিলেন 79 জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন 9 জন। 4 জুলাই বিডি নিউজ 24 এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এখনো জেল পলাতকের সংখ্যাটা 724 জন। মৃত্যুদণ্ড প্রাপ্ত, যাবজ্জীবন প্রাপ্ত ও জঙ্গি মিলে পলাতকের সংখ্যাটা 69 জন। আবার ডক্টর ইউনূসের গত 11 মাসের শাসনামলে জামিনে গণহারে মুক্ত হয়েছে বেশ কিছু জঙ্গি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 5 আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেবে এখন পর্যন্ত এই সংখ্যা 3 শতাধিক। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। 24 জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে এবং সরকার পতনের পর সারা দেশে যে 5টি কারাগারে হামলার ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার একটি অনুসন্ধান কমিটি করেছিল, সেই কমিটি সম্প্রতি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। সেখানে আসামিদের পালিয়ে যাওয়া, অস্ত্র লুট, অগ্নিসংযোগের ঘটনাগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। কমিটির রিপোর্টে পালিয়ে যাওয়া জঙ্গিদের নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায়। সে অভিযানে মোট 36 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 35 জন বাংলাদেশি, বাকি 1 জন ইন্দোনেশিয়ান। মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা আইএস এর জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। তাদের সংগ্রহ করা অর্থ যেত 2টি দেশে। দেশ দুটি হলো সিরিয়া এবং বাংলাদেশ। মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তান শ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, এই গ্রুপটির নাম গ্যারাকান মিলিটান্ট রেডিকাল বাংলাদেশ বা জিএমআরবি। এই গ্রুপটিকে বাংলাদেশি রেডিকাল মিলিটান্ট গ্রুপও বলা হয়। বাংলাদেশে এই গ্রুপটি সদস্যদের কাছ থেকে বার্ষিক 500 মালয়েশিয়ান রিঙ্গিত সদস্যপদ ফি নিত। সংগৃহীত তহবিল ই ওয়ালেট অ্যাপ্লিকেশন এবং
আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বাংলাদেশে পাঠানো হতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে 5 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরো 11 জনকে ফেরত পাঠানো হবে। 5 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় মালয়েশিয়ান আইনে মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আরো তদন্ত করছে দেশটির পুলিশ। কিন্তু মালয়েশিয়ান পুলিশ যেখানে বাংলাদেশিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, তাও আবার আইএস এর মতো সংগঠনের সাথে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা দেশটিতে জঙ্গি কিংবা জঙ্গিদের তৎপরতা আছে তা মানতে নারাজ। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত 1 জুলাই বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশে আছে ছিনতাইকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই সুরে কথা বলেন। তিনি বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্বই দেখছেন না। এমন পরিস্থিতিতে 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্টিন। বৈঠকে তিনি জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেছেন, প্রতিটি দেশই কম বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের মতোই দাবি করেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই। তবে মাঝে মধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং মিছিলের চেষ্টা করে, যা আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে। বৈঠকের সূত্রগুলো বলছে, মালয়েশিয়াতে আইএস এর সাথে সম্পৃক্ত এত বড় দল ধরার পড়ার বিষয়ে মার্কিন সরকার উদ্বেগ বেড়েছে। বিশেষ করে মালয়েশিয়ান পুলিশের তদন্তে উঠে এসেছে, এই দলটি সংগৃহীত অর্থ বাংলাদেশ ও সিরিয়ার জঙ্গিদের কাছে পাঠাতো। কিন্তু বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বিষয়টি অস্বীকার করায় উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও-এর তালিকা অনুযায়ী এই আইএস এর বাংলাদেশ শাখাটি নিষিদ্ধ সংগঠন। 2018 সালের 8 ফেব্রুয়ারি আইএস বাংলাদেশকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র সরকার। আইএস সহ মার্কিন যুক্তরাষ্ট্রের এফটিও 2008 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের 4টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। তাদের মধ্যে আরেকটি সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম। 2013 সালের 14 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। সংগঠনটি আনসারুল ইসলাম নামেও পরিচিত। জানা গেছে, গত বছরের 19 জুলাই নরসিংদী জেল থেকে যে 9 জঙ্গি পালিয়ে গিয়েছিল, তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের 3 জন ছিল। এদের মধ্যে 2 জন হলেন হিজবুল্লাহ মিয়া ওরফে মোহাম্মদ রাসেল আহমেদ ও মোহাম্মদ নুরুল আলম। 2021 সালের 9 ফেব্রুয়ারি নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছিল। পরে এই সংগঠনটি নতুন নামে তৎপরতা চালায়। দেশ জুড়ে পরিচিতি পায় জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া নামে। মার্কিন সরকারের সুপারিশে 2023 সালের 10 আগস্ট তখনকার সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। গত 11 মাসে এই সংগঠনটির অনেক সদস্য জামিনে মুক্তি পেয়েছে। একদিকে জামিনে মুক্তি পাওয়া, অন্যদিকে সাজাপ্রাপ্ত পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে না পারার বিষয়টি মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বৈঠকে আলোচনা করেছেন। এ নিয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতেও বলেছেন। মালয়েশিয়ান জঙ্গিদের অর্থ সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে যাচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে বলা হয়েছে। বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, দেশ জুড়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকে দায় স্বীকার করতেও দেখা গেছে। সারা দেশে 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছে। ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক, বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ড ঘটেছে। হলি আর্টিজানে হামলার মতো ঘটনা ঘটেছে। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বেশ কিছু ঘটনায় মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়েছিল জঙ্গি তৎপরতা ঘিরে। তখন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই ইউনিট এখন পুলিশ সদস্যদের জন্য পানিশমেন্ট পোস্ট হয়ে গেছে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউনিটটিকে আবারও সক্রিয় করার তাগিদ দেন। দর্শক, এর মধ্যে নতুন করে 35% শুল্ক ঘোষণার মধ্য দিয়ে মার্কিন সরকারের চাপে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 90 দিনে 28 দফা বৈঠক করে মাত্র 2% শুল্ক কমাতে পেরেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই তৎপরতা। এরই মধ্যে জঙ্গিবাদ নিয়ে মার্কিন সরকারের নতুন করে চাপ বিপাকে ফেলবে ডক্টর ইউনূসের প্রশাসনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে রাজনীতির চাইতে এই মুহূর্তে অপরাজনীতির কলা কৌশল বেশি চলছে।
দৃশ্যমান যে পৃথিবী রয়েছে, দিবালোকে, প্রকাশ্য দিবালোকে যা কিছু হচ্ছে, তার চাইতে রাতের আধারের যে কর্মকাণ্ড, এগুলো এই সমাজে এখন বেশি হচ্ছে। যেগুলোকে আমরা সংস্কৃতি বলি, সেই সংস্কৃতির পরিবর্তে অপসংস্কৃতি এখন মারাত্মকভাবে একেবারে বিস্তার লাভ করেছে সমাজের সর্বস্তরে। আর অশ্লীলতা, অশ্রাব্যতা, এগুলো রীতিমতো ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে। আপনারা যারা সামাজিক মাধ্যমে একটু ঢু মারেন, তারা দেখবেন যে নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ক এবং যে সকল বিষয়াদি নিয়ে ছোট ছোট রিল তৈরি করা হচ্ছে, এবং অনেক মেয়ে, অনেক পুরুষ, অনেক বয়স্ক পুরুষ, অনেক বয়স্ক নারী কেবলই মাত্র ভাইরাল হওয়ার জন্য যে সকল ভিডিও তৈরি করছেন এবং যে সকল ডায়ালগ দিচ্ছেন, এগুলো এই বাংলায় কখনো ছিল না। ফলে একটা সমাজ প্রতারণার কবলে পড়েছে, একটি সমাজ প্রতিহিংসা ক্রমশ মাথা চাড়া দিচ্ছে এবং একটা ভয়াবহ, যাকে বলা হয় চক্রান্তের জালে পুরো দেশ এবং জাতি আমরা ঢুকে পড়েছি। এটা যদি আমরা এখন বুঝতে না পারি এবং আমাদের দেশের যারা বিবেকবান মানুষ রয়েছেন, যে যার অবস্থানে, তারা যদি সাধ্যমতো আমরা প্রতিবাদ না করি, এ মহামারীতে আমাদের দেশ থাকবে না, আমাদের কাল থাকবে না, আমাদের সংস্কৃতি থাকবে না। এখন যে ট্রেন্ড চালু হয়েছে রাজনীতিতে, সেটা হলো বিরাজনীতিকরণ। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল শেষ হয়ে গেছে এবং তারা নিজেদের কুকর্ম, দেশি বিদেশি চক্রান্ত এবং নানা কারণে তারা যেভাবে রাজনীতি থেকে উচ্ছেদ হয়েছে, কবে যে তারা ফিরে আসবে এবং ফিরে আসলে তারা আদৌ রাজনীতি করবে না অপরাজনীতি করবে, তারা রাজনীতি করবে না প্রতিহিংসা চরিতার্থ করবে, তারা রাজনীতি করবে নাকি তাদের যে অতীত দুর্নীতি, সেই দুর্নীতির মহোৎসব তারা শুরু করবে, এগুলো নিয়ে এখনই বলা যাচ্ছে না। কিন্তু আমরা যেটা রাজপথে যেটা দেখতে পাচ্ছি, সেটি হলো কিছু রাজনৈতিক দল, ছোট এবং বড়, যে যার মতো করে খিস্তি খেউর করছে, যে যার মতো দুর্নীতি করছে, আর প্রতিপক্ষের উপর সেই দুর্নীতির দায় চাপানোর চেষ্টা করছে। আর নিজেরা শত দুর্নীতি করা সত্ত্বেও তারা সাধু এবং সন্ন্যাসী, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা সবকিছুতে নির্বিকার। পৃথিবীতে যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সততা রয়েছে, দেশপ্রেম রয়েছে, এই জিনিসগুলো যে কোথায় লেখা আছে এবং এই জিনিসগুলো যে আদৌ লেখাপড়া করা দরকার, এটা এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের আচার আচরণে, ভাব ভঙ্গিতে মনে হচ্ছে না। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা সেই যে নিরো বাঁশি বাজাচ্ছিল যখন রোম পুড়ছিল, সর্বনাশের কালো ধোঁয়া যখন সারা বাংলাকে গ্রাস করেছে, পথ ঘাট মাঠ যখন সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে, প্রতিটি জীবন যখন ঘাতকের বুলেট, ডাকাতের অস্ত্র, সন্ত্রাসীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, তখন এক শ্রেণীর মানুষ নাকে তেল দিয়ে বাংলাদেশকে চাঁদের দেশ বানানোর জন্যে, বাংলাদেশকে মঙ্গল গ্রহ বানানোর জন্য বিশাল বিশাল সেই প্রকল্প নিয়ে তারা গবেষণা করছে। এবং এই গবেষণারই একটি অংশ হলো নির্বাচন নামক ছলচাতুরি। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মনে করছে আগামীকাল যদি নির্বাচন হয় তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু গত 11 মাসে যে সর্বনাশ ঘটেছে সারা দেশের, সেই সর্বনাশের জন্য কারা দায়ী, সেই বিষয়ে নিরপেক্ষভাবে একজনও যারা দায়ী সেই অভিভাবকত্ব নিয়ে কথা বলেননি।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সন্তান মদ্যপান করলেন, খলিফাতুল মুসলিমিন। তো তিনি তো একবারও এটা নিয়ে লজ্জা অনুভব করলেন না যে আমি এত বড় সাহাবা, মুসলিম বিশ্বের অধিকর্তা, আমার সন্তান মদ পান করেছে, আমার তো এখন বেঁচে থাকার কোনো অর্থ নেই। তিনি এই বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নিলেন এবং ন্যায় বিচার করলেন এবং তার সন্তানকে প্রচলিত যে দণ্ড, সেই দণ্ড অনুযায়ী তাকে 100 ঘা বেত মারার হুকুম করলেন এবং সেই বেত তিনি নিজে মারলেন অথবা শক্তিশালী কাউকে মারতে বললেন। এখন 90 ঘা বেত মারার পরে সন্তান মারা গেল। খলিফাতুল মুসলিমিনের কাছে জিজ্ঞাসা করা হলো যে হুজুর এখন কি করব? তো বলল যে তাকে দাফন করো এবং তার কবরের উপরে বাকি 10 ঘা মেরে দাও। এই হলো মুসলমানদের ন্যায় বিচারের ইতিহাস। এখন অন্যায় শিবির করুক, জামাত করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এনসিপি করুক, যতক্ষণ না পর্যন্ত যারা অন্যায় করেছে তাদের অভিভাবক তারা ন্যায় বিচার না করবেন এবং দায় দায়িত্ব স্বীকার করে তারা কঠোর না হবেন, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিন পাপ মুক্ত হবে না। কিন্তু সেই কাজ না করে আমরা যে যার অবস্থানে বসে প্রতারণা করে যাচ্ছি এবং এই প্রতারণা বাড়ছে, সঙ্গে অশ্লীলতা এবং তার সঙ্গে যাকে বলা হয় মুনাফিকি। এক পক্ষ নির্বাচন চাচ্ছে যেভাবে, আর এক পক্ষ এই নির্বাচন না দেওয়ার জন্য ছলচাতুরি করছে। আর এই নির্বাচন যেন গলার কাটা হয়, অপর একটি পক্ষ সেইভাবে খেলাধুলা করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন যে বিএনপি এবং তার যারা সহযোগী সংগঠন রয়েছে, বন্ধু প্রতিম সংগঠন রয়েছে, তারা 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে এবং তাদের সেই দাবিকে অকার্যকর করার জন্য এবং তাদের মুখে কালিমা লেপনের জন্য এখন রাজপথে আবার সেই সান্ডা না অমুক, খাম্বা না অমুক, এ সকল অশ্লীল অশ্রাব্য সেই যে ভাষণ, স্লোগান, উত্তাল আবার রাজপথে সাধারণ ছাত্ররা নেমে এসেছে। এই যে যন্ত্রণা, এই যে বেদনা, এই বেদনা কিন্তু থামছে না। এর ফলে কি হচ্ছে, সামনের যে দিনগুলো অশ্লীল থেকে অশ্লীলতর হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে নির্বাচন নিয়ে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, সেই প্রধান উপদেষ্টা আগামীতে কি কি পরিকল্পনা করছেন। তিনি এপ্রিল মাসে নির্বাচন নাকি আগামী জুন মাসে নির্বাচন অথবা নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা নিয়ে যে খেলাধুলা শুরু করেছেন, সেই খেলাধুলা কিন্তু থামেনি এখন পর্যন্ত। এবং সেই খেলাধুলাকে আরো জটিল করার জন্য, আরো কুটিল করার জন্য যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে আরো যাকে বলা হয় ফলপ্রসূ করার জন্য আমি আশঙ্কা করছি যে এপ্রিলে নয় 2026-এর, কিংবা ধরুন লন্ডন বৈঠক অনুযায়ী ডিসেম্বর মাস মানে ফেব্রুয়ারি মাসে নয়, কিংবা বিএনপির দাবি অনুযায়ী আগে যে দাবি তারেক রহমান সাহেব বলেছিলেন ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হতে হবে, সেটাও নয়। হঠাৎ করে যদি দেখা গেল 2025 সনের নভেম্বর মাসে নির্বাচন ঘোষণা করে দেয় এবং নির্বাচন ঘোষণা করার যে তফসিল সেটি ঘোষণা করে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামার জন্য যদি সুযোগ করে দেয়া হয়, সারা বাংলাদেশের 15 দিনের মধ্যে খুনোখুনি, রাহাজানি, মারামারি, কাটাকাটি এমনভাবে শুরু হয়ে যাবে। অর্থাৎ যদি এই বছরের অক্টোবর মাসে শিডিউল ঘোষণা করা হয় বা তারও আগে, ধরুন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসেই যদি শিডিউল ঘোষণা করে দেওয়া হয়,
বা তারিখ ঘোষণা করে দেওয়া হয় এবং প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়। পুরো 15 দিনের মধ্যে পুরো পরিবেশ এবং পরিস্থিতি সব কিছুর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর সেই মারামারি, কাটাকাটি, খুনোখুনি বন্ধ করার জন্য পেছনের দরজা দিয়ে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পঞ্চম শক্তি তারা যদি চলে আসে, যারা নির্বাচন করছেন, একটারও পিঠের চামড়া থাকবে না, পালানোর কোনো পথও খুঁজে পাবেন না। আর ঠিক সেই সময় যারা পিছনের দরজা দিয়ে আসবেন, তারা যে অট্টহাসি দিবেন, সেই অট্টহাসিতে আগামী 2-4 বছরে নির্বাচনের নাম নেওয়ার মতো বাংলাদেশে কোনো লোক থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।